আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ ভিড় করছে বিভিন্ন জেলা থেকে ধর্মতলায়। ইতিমধ্যে সেখানে মানুষজন পৌঁছে গেছেন, আর কিছুক্ষণ পরেই শুরু হবে সমাবেশ। আমরা এই সমাবেশ শুরু হওয়ার আগেই কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভিড়। পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, পুলিশ কর্মীরা স্নিফার ডগ নিয়ে কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছেন। ড্রোন ক্যামেরা রয়েছে, সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। আজ ২১শে জুলাই ২৩-এর মঞ্চ থেকে ২৪-এর লক্ষ্যে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই কিন্তু নজর আপামর রাজনৈতিক মহলের এবং গোটা দেশবাসীর। ইতিমধ্যে ভরতে শুরু করেছে ধর্মতলার সভা মঞ্চ। একটু পরেই কিন্তু এই সমাবেশ শুরু হবে। ২১শে জুলাই তৃণমূলের শহীদ তর্পণের দিন। ঠিক ৩০ বছর আগে এই দিনটাই, অর্থাৎ ২১শে জুলাই ১৯৯৩, এদিনেই কিন্তু সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটের দাবিতে আন্দোলন করতে গিয়ে ঝরে গিয়েছিল ১৩টি প্রাণ। সেই সময় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল গঠনের পর মমতার নেতৃত্বে ২১শে জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। ফলে এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকেরা। আর আজকের দিন শুধু কিন্তু আজকের এই ২১শে জুলাই কিন্তু শুধু শহীদ দিবস নয়, শ্রদ্ধা দিবস হিসেবেও কিন্তু পালন করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কালকে বিকেল বেলায় আমরা দেখেছি তিনি সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন। শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা এগিয়েছে তা কিন্তু পরিদর্শন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল তৃণমূলের আরও অন্যান্য নেতা নেতৃত্বরা, এবং তাদের সঙ্গে চেয়ারে বসে খোশ মেজাজে তিনি গল্পও করেছেন। উপস্থিত ছিল তৃণমূলের যুব কংগ্রেসের নেতা নেত্রীরা। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন, তারা গান গেয়ে শোনালেন মুখ্যমন্ত্রীকে। এবং আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড়। তারা তাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্য কিন্তু সামনে বসে গিয়েছেন ইতিমধ্যেই। এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছাতে অন্তত ২-৩ ঘন্টা, কিন্তু তার আগে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে কিন্তু সভা মঞ্চের চারিপাশে ভিড় করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আবার আমরা চলে যাব এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে আছেন আমাদের ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তুমি যা বলছিলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দিতে পারেন? দেখো, প্রথমেই বলি, এই যদি ২১শে জুলাই বলো, সেই ২১শে জুলাইটা তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চায়েত নির্বাচন নিয়ে জানো যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কে আমি ঢুকছি না। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আগামী ২০২৪কে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসের বিরোধীরা যে ঐক্য, বিজেপি বিরোধী যে ঐক্য তৈরি করা হচ্ছে, তার চেষ্টা হচ্ছে, বলবো অলরেডি হয়েছে, একটা নামও দেওয়া হচ্ছে জোট ইন্ডিয়া। তো সেটা যদি বলো যে সেটা কিন্তু প্রথম উদ্যোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, এবং সেই প্রস্তাব তিনি নীতিশ কুমারকে দিয়েছিলেন। এবং যার জন্যই আমরা দেখেছিলাম নীতিশ কুমার কলকাতায় এসে, তেজস্বী যাদব তিনি কলকাতায় বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা একটা বৈঠক ডাকুন, যে বৈঠক পাটনাতে হোক। কারণ পাটনাতেই জানো যে জয়প্রকাশ নারায়ণের যে আন্দোলন, যেটা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জনজাগরণ আন্দোলন, সেই আন্দোলনটা পাটনাতেই শুরু হয়েছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, নীতিশ কুমারের কাছে আবেদন ছিল যে আপনারা এইখানেই সমস্ত বিরোধীদের, বিজেপি বিরোধী জোটগুলোকে এক করার জন্য বৈঠকটা প্রথম হোক পাটনাতেই। এবং সেই বৈঠক আমরা দেখেছি ২৩শে জুন পাটনাতে সেই বৈঠক হয়েছিল। ১৫টা বিরোধী দল তারা যোগ দিয়েছিলেন। তারপরে আমরা দেখলাম যে গত ১৭-১৮ জুলাই সেই বৈঠকে চেহারাটা কিন্তু আরও বেড়ে গেল। অর্থাৎ প্রথম দিকে ছিল ১৫টা দল, তারপরে দেখা গেলো ২৬টা দল। এবং সেই বৈঠকে কিন্তু যেটা হলো যে দলের যে নাম সেটা ঠিক হয়ে গেল। কারণ ইউপিএ ছিল, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, যেটা ছিল কংগ্রেসের নেতৃত্বে, সেইটাকে ভেঙে নতুন নামকরণ হলো এই ২৬টা দলকে নিয়ে, যার নাম দেওয়া হলো ইন্ডিয়া, অর্থাৎ জোট ইন্ডিয়া। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো পর্যন্ত বিরোধীরা যে ঐক্যমতের জায়গায় এতটা পর্যন্ত করতে পেরেছেন,
তার অন্যতম কিন্তু উদ্যোগ কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই জোট ইন্ডিয়ার অন্যতম শরিক কিন্তু সিপিআইএম, যে কমিউনিস্ট পার্টি, যাকে সরিয়ে 2011 সালের এই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিটা মিটিং বৈঠকে তিনি এই সিপিআইএমকে তিনি আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে এই রাজ্যের অনুন্নয়নের অন্যতম কারণ হচ্ছে বামফ্রন্টের এই 34 বছরের শাসন। এবং তারপরে যদি বলো যে কংগ্রেসের যুবনেত্রী থাকাকালীন এই 21শে জুলাইয়ের ঘটনা ঘটেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে পারছে না, তার জন্যই সেই দল থেকে চলে এসে তার এই তৃণমূল কংগ্রেস দল তৈরি করা। এবং আজকে আমরা দেখলাম রাজনীতির প্রেক্ষাপটে আমরা যেটা দেখলাম যে 26টা দলকে নিয়ে যে জোট ইন্ডিয়া তৈরি হচ্ছে, তার অন্যতম শরিক কিন্তু সিপিআইএম এবং তার অন্যতম শরিক হচ্ছে কংগ্রেস। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জানো যে এখানে যখন বিধানসভার 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে সিপিএম কিন্তু কোনো আসন পায়নি, অর্থাৎ কোনো বিধায়ক তারা জেতাতে পারেন, কোনো এমএলএকে তারা জেতাতে পারেননি, কংগ্রেস কোনো আসন পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বাই ইলেকশনে, সাগরদিঘির বাই ইলেকশনে যিনি জিতলেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে চলে এলেন। তাই সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বিরোধ যেমন রয়েছে এবং সবসময় তিনি মঞ্চে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে বলেন, কংগ্রেসের সঙ্গে তার বিরোধ রয়েছে। তাই সবসময় আমরা দেখি কংগ্রেসকেও তিনি আক্রমণ করেন এবং ভারতবর্ষকে যেভাবে দোল করা, তার ভারতবর্ষকে যেভাবে তার এগিয়ে যাওয়া উচিত ছিল, ভারতবর্ষ শাসন করার জন্য তার যে দায়িত্ব ছিল সেটা তারা করেননি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এইবারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024-এর নির্বাচনের আগে যে পঞ্চায়েতের লড়াইরা তৃণমূল কর্মীরা তারা সিপিএমের বিরুদ্ধে করলেন, কংগ্রেসের বিরুদ্ধে করলেন, তাদের সঙ্গে গোলমাল হলো। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে ঐক্যের বার্তা তিনি দিতে পারেন কিনা, অর্থাৎ এই স্টেজ থেকে আমরা দেখতে চাই যে আজকে কংগ্রেস এবং সিপিএমের প্রতি তার সুর নরম হয় কিনা। কারণ যেহেতু 2024-এর লোকসভা নির্বাচন এটাকেই পাখির চোখ করা হয়েছে, তাই কর্মীদের কাছে এই বার্তাই তিনি দিতে চাইবেন। আমরাও উৎসুক যে তিনি কী বলতে চান, যে আপনারা যারা পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত কর্মীরা সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়ল, তারে আগামী 2024-এর লোকসভা নির্বাচনের আগে তার এই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলকে একসঙ্গে লড়াইয়ের বার্তা দেবে। অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই মঞ্চ থেকে তিনি বিজেপিকে আক্রমণ করবেন, অবশ্যই তিনি বিজেপিকে করবেন, কারণ মূল লড়াইটা বিজেপির বিরুদ্ধে। তাই কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে তার বক্তব্য কি হয়, অর্থাৎ তার যে ধারণা, তার যে আক্রমণ এতদিন ধরে করে এসছেন, এই বেঙ্গালুরুর বৈঠকের পর তার কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে তার মনোভাব নরম হয় কিনা, সেই বিষয়টা সবাই জানতে উৎসুক। এই কর্মীরাও তারা জানতে চান যে 2024-এর আগে তারা কিভাবে লড়াই করবেন। যদি 2024-এর আগে যদি কংগ্রেস এই জোট যদি সত্যি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে 2024-কে টার্গেট করে এই কর্মীদের কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে কাজ করতে হবে। সেইটা কি করানো সম্ভব কি না, অর্থাৎ নেত্রী কি বার্তা দেন, সেটাও এই কর্মীরা যারা এসছেন, গ্রামগঞ্জে থেকে এসছেন, একদম প্রত্যন্ত এরিয়া থেকে যারা তৃণমূলের কট্টর কর্মী, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন, যে আগামী 2024-কে তৃণমূল মনে করছে, এই 26টা দল মনে করছে যে বিজেপি হচ্ছে দেশের বিপদ। অর্থাৎ এই দেশের বিপদ যদি হয়, সেই বিপদকে তাকাতে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল তারা একসঙ্গে লড়াই করতে পারে কিনা, তাদের কর্মীদের একসঙ্গে লড়াই করার পরামর্শ দেন কিনা, সেই বিষয়টাই কিন্তু একদমই। রাজীব, আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে এবং আপামর রাজনৈতিক মহলের কিন্তু নজর রয়েছে সেদিকেই। আর এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ কিন্তু দেখা যাচ্ছে শহর কলকাতায় ভিড় জমাচ্ছেন জোড়া ফুলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই কলকাতা শহরে ভিড় বাড়ছে জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের। আর কিছুক্ষণের মধ্যেই শহরেরও বিভিন্ন এলাকা থেকে ধর্মতলার শহীদ সমাবেশে ভিড় ভেঙে পড়বে তৃণমূল অনুগামীদের। আর সেই ভিড় সামাল দিতে আজ থেকে কিন্তু মহানগরীর বেশ কিছু জায়গায়
বেশ কিছু রাস্তার কিন্তু যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আজ কিন্তু বিভিন্ন রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে 8টা পর্যন্ত। একমাত্র জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স এরকম গাড়িগুলো কিন্তু যেতে দেওয়া হবে। ওকে, আজ 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। আর আজকের এই দিনটিকে শুধু শহীদ দিবস নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন শ্রদ্ধার দিন হিসেবেও। আমরা জানি ঠিক 30 বছর আগে এই দিনটি 21শে জুলাই অর্থাৎ 1993 সালে এই দিনে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটের দাবিতে আন্দোলন করতে ঝরে গিয়েছিল 13টি প্রাণ। সেই সময় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৃণমূল গঠনের পর মমতার নেতৃত্বে 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। ফলে এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূল নেত্রী এবং নেতাকর্মীরাও। আমরা জানি সদ্য পঞ্চায়েত নির্বাচন মিটেছে, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। শাসক দল তৃণমূলের কপালে জুটেছে ভোটে সন্ত্রাস কারচুপির দোষারোপ। কিন্তু গ্রাম বাংলায় রায় গিয়েছে কিন্তু জোড়া ফুলের পক্ষেই, অর্থাৎ গ্রামীণ বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তার কিন্তু স্পষ্ট জনাদেশ মিলেছে পঞ্চায়েত ভোটে। ফলে উজ্জীবিত শাসক দলের কর্মী সমর্থকরা। যদিও পঞ্চায়েতে বিপুল জয়ের পরও কিন্তু সংযমী নেত্রী। ভোটকে কেন্দ্র করে জোড়াফুলের 34 জন কর্মী বা সমর্থকের প্রাণহানি হয়েছে। ফলে এই দিনটি এবারে কিন্তু শ্রদ্ধা দিবস হিসেবেই পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আবার আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, আজকের এই 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আর কোন কোন তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত থাকবেন? দেখো, প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের যত নেতা আছেন তারা সবাই কিন্তু থাকবেন। প্রত্যেকটা নেতাকর্মী তারা এখানে থাকবেন। এবং আমি আরেকবার দেখাবো যে 3টে মঞ্চ হয়েছে। যে মূল মঞ্চ যেটা দেখছো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা মা মাটি মানুষ ধন্যবাদ বলে লেখা আছে, ওইখান থেকে কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছো যে তিনি প্রধান বক্তা। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন, যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ বলবেন, দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী বলবেন। এছাড়া আরও কিছু নেতারা তারা বলবেন। কিন্তু মূল আকর্ষণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেটা একটা জিনিস বুঝতেই পারছো যে, এবং পাশেই যে মঞ্চটা, যে 21শে জুলাই যে পরিবারগুলো যাদের পরিবারের লোককে হারিয়েছেন, সেই পরিবার, শহীদ পরিবার যারা তাদের পরিবারের লোকেদের রাখা হবে। এবং আরেকটা মঞ্চে যে বিভিন্ন এমএলএরা থাকবেন এবং মন্ত্রীরা থাকবেন বা ওর দলের বিভিন্ন জেলা সভাপতিরা তারা থাকবেন। অর্থাৎ 3টে মঞ্চ প্রতিবারই হয়, এবারও হয়েছে। কিন্তু এবারে যেটা বিশেষত্ব, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বৈঠক, এবারের এই 21শে জুলাইটা। কারণ এবারের 21শে জুলাই হচ্ছে, ধরে নাও যে 2024-এর লোকসভার আগের মানে শেষ 21শে জুলাই। আগামী বছর যখন 21শে জুলাই হবে তখন হয়তো কেন্দ্রে তখন লোকসভার নির্বাচন হয়ে যাবে। অর্থাৎ এই লোকসভা নির্বাচন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের পর কিন্তু এই লোকসভা নির্বাচন কি টার্গেট করে সারা ভারতবর্ষের 26টা রাজনৈতিক দল তারা লড়াই করবে বলে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু যেটা যে এই জায়গায় দাঁড়িয়ে এই এতদিন 3টে টার্মে, অর্থাৎ প্রায় 13 বছর হতে চললো এই সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকারের গায়ে অনেক কলঙ্কের কালি লেগেছে, এটা ঘটনা। যেমন হচ্ছে শিক্ষক দুর্নীতির তদন্ত হচ্ছে, আরও অনেক দুর্নীতির তদন্ত হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে নিয়ে অভিযোগ হয়েছে, যে বিরোধীদের অভিযোগ যে পঞ্চায়েত ভোট লুট করা হয়েছে, পঞ্চায়েতে সন্ত্রাস করা হয়েছে এবং যার জন্য 55টা বিভিন্ন দলের কর্মী 55 জন মারা গিয়েছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
যে তার দলের কর্মী বেশি মারা গিয়েছেন এবং নন্দীগ্রামে জানো যে নন্দীগ্রামের প্রচুর মানুষ তারা পিজি হসপিটালে ভর্তি রয়েছেন। গত পরশুদিন গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে। এই জায়গায় দাঁড়িয়ে যে এই বিতর্কের মধ্যে যে অভিযোগগুলো সব থেকে যেন এ রাজ্যের দুর্নীতির যে তদন্তগুলো সিবিআই এবং ইডি তদন্ত করছে, যে সরকারের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার কিন্তু মানে মূল কিন্তু যে হাইকোর্টের যে মানে লড়াইটা সেটা কিন্তু সিপিএমের তরফ থেকেই কিন্তু করা হয়েছিল। সিপিএমের যিনি আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনিই লড়াই করছেন। অর্থাৎ সমীকরণ, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে যেমন দুর্নীতির অভিযোগ সিপিএম করছেন, কংগ্রেস করছে, সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এর আগে 26টে দলকে ইউনাইটেড করার অন্যতম ভূমিকা পালন করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই ইউনাইটেড ভূমিকা কিন্তু 26টি দলে কিন্তু সিপিএম এবং আমরা দেখছি কংগ্রেসও রয়েছে। অর্থাৎ যেটা বারবার বলতে চাইছি যে যারা এই কর্মীরা যারা লড়াই করলেন, এরা শুধু এই লড়াইটা এখানে বিভিন্ন জায়গায় সিপিএমের সঙ্গে লড়াই হয়েছে, তাদের লড়তে হয়েছে, কংগ্রেসের সঙ্গে লড়াই করতে হয়েছে। কারণ জানো যে কংগ্রেস সাগরদিঘিতে কংগ্রেস জিতেছিল এবং সেখানে মুর্শিদাবাদে কংগ্রেসের সংগঠন অত্যন্ত ভালো, মালদায় কংগ্রেসের সংগঠন সেখানে লড়াই করেছেন তারা। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে 2024-এর নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে এই কর্মীদের কিভাবে তিনি উৎসাহিত করবেন যে তাদের যাদের বিরুদ্ধে এতদিন লড়াই করে এলেন যে কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে, সেই কর্মীদের কি একসঙ্গে নিয়ে কাজ করতে বলবেন 2024-এর লোকসভা নির্বাচনের আগে? সেই বার্তাই কি দেবেন? এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বহুজন, কারণ সবাই তাকিয়ে আছেন, রাজনৈতিক মহলও তাকিয়ে আছেন যে মমতার আক্রমণটা আজকে কার দিকে যায়। বিজেপি, শুধু বিজেপি, যে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে পঞ্চায়েত ভোটের আগে যেখানে কাকদ্বীপে যখন এই শেষ সভা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে কিন্তু ঝাঁঝালো আক্রমণ করেছিলেন সিপিএম, কংগ্রেস এবং পাশাপাশি বিজেপিকে। কিন্তু আজকে কিন্তু প্রেক্ষাপটটা, রাজনৈতিক প্রেক্ষাপটটা, জাতীয় স্তরের ইস্যুতে রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু অত্যন্ত পাল্টে গিয়েছে। যদিও এই জোট দিয়ে কিন্তু রাজ্য কংগ্রেস এবং রাজ্যের বামফ্রন্টরা বা কমিউনিস্টরা তারা কিন্তু অনেক রকম আপত্তি রয়েছে, বিশেষ করে কংগ্রেসের যেন তাদের আপত্তি রয়েছে, তারাই জোটের বিরোধী। আমরা যারা গ্রাউন্ড লেভেলে যারা কংগ্রেস কর্মী, গ্রাউন্ড লেভেলে যারা সিপিআইএম কর্মী, তারাই জোটের বিরুদ্ধে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এর আগে কিভাবে তিনি কর্মী কী বার্তা দেবেন কর্মীদের, অর্থাৎ তাদের কিভাবে, অর্থাৎ যদি সত্যি ঐক্য হয়, যদি 26টা দল এই জোট ইন্ডিয়া ঠিকঠাক করে বিজেপির বিরুদ্ধে লড়তে পারে, সেই লড়াইয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে, যারা ভোটার, যারা গ্রাম স্তরের কর্মী, যারা এতদিন তৃণমূলের সঙ্গে যাদের টক্কর হয়েছে, তাদের কিভাবে এক করবেন, কর্মীরা কিভাবে তাদের সঙ্গে অ্যাকশন করবেন। আগে কর্মীদের, অর্থাৎ সব দলের কর্মীদের এক করতে হবে, ইউনাইটেড করতে হবে, তবে তো ভোটারদের কাছে মানে তারা বলতে পারবেন। কারণ এই প্রশ্নটা অত্যন্ত, যারা তৃণমূলের, যারা সিপিএমের ভোটার, তাদের কাছে ইউনাইটেডের কি করে যাবেন, যারা কংগ্রেসের ভোটার তাদের কাছে যে কি বলবেন, যদি তিনটে দল যে একসঙ্গে কি বলবে। অর্থাৎ এই বিষয়গুলোই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বার্তাই কিন্তু কর্মীরা পেতে চান যে 2024-এর আগে আমরাও, রাজনৈতিক মহল বলো, আমরা সাংবাদিক যারা আছি তারাও এটা উৎসুক যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন। আজকে তার যে ঝাঁঝালো আক্রমণ আমরা দেখেছি কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে, সেই ঝাঁঝালো আক্রমণ তিনি আজকে এই 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি কালকে থেকে এই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিশেষত মানুষজন পৌঁছে গেছেন কলকাতায় এবং তাদেরকে রাখা হয়েছে বিভিন্ন ক্যাম্পে। আজকে কোন কোন জায়গা থেকে ঠিক মিছিল বেরোচ্ছে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য? দেখো, মিছিল আসবে, মানে মিছিল যেগুলো আসবে, কলকাতার মিছিলগুলো বিভিন্ন প্রান্ত থেকে, কলকাতার বিভিন্ন নর্থ কলকাতা থেকে কিছু মিছিল আসবে, দক্ষিণ কলকাতা থেকে কিছু মিছিল আসবে, মধ্য কলকাতা থেকে বিভিন্ন রাস্তা থেকে মিছিলগুলো আসবে। এবং যারা গতকাল বলবো কেন, গত পরশুদিন থেকেই মানে প্রচুর মানুষ তারা এখানে কলকাতা আসতে এসেছেন এবং তাদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা দলীয় তরফ থেকে করা হয়েছে। জানো যে তোমার সল্টলেকের সেন্ট্রাল পার্কে সেখানে বিশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ঠিক একইভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে এই
জাস্ট এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে ক্ষুদিরাম অনুষদ, সেখানে কর্মীদের থাকার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মিলন মেলা মাঠে আছে, তেমনি আছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, এবং সেখানে প্রচুর মানুষ, মানে আমরা গতকাল গিয়েছিলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে, এবং সেখানে যাতে কর্মীরা আসছে তাদের খাওয়া দাওয়া সমস্ত রকম চিকিৎসা, যদি অনেকে আসছেন অসুস্থ হয়ে পড়ছেন তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করা, সব কিছু ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি আমরা দেখেছি যে দলের তরফ থেকে যারা প্রচুর এখানে মহিলা আসছে, যেটা আমি বলি যে প্রচুর মহিলা কিন্তু নর্থ বেঙ্গল বলো, প্রত্যেকটা গ্রাম থেকে বলো, কিন্তু প্রচুর মহিলা কিন্তু আজকের এই সমাবেশে দেখি বাচ্চা কোলে নিয়ে তারা এসছে। গতকাল আমরা ক্যাম্পে দেখেছি। তাই সেই বাচ্চাগুলোর কথা ভেবেও কিন্তু তাদের জন্য দুধের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা দেখেছি সব জায়গাতেই দুধের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কারণ একদম মানে ছোট্ট ছোট্ট বাচ্চা দুধই তারা খায়, অর্থাৎ তাদের জন্য সেই ব্যবস্থাটাও রাখা হয়েছে। দলীয় তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, এবং যেটা আমাদের কাছে খবর যে একদমই রাজীব, তুমি নজর রাখো এদিকে, আমরা আবার পরে তোমার কাছে আসবো।